আসসালামু আলাইকুম সকলকে। আমি জাহিদ বিন হাশিম, পড়াশোনা করছি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে। আজকে আমরা এসএসসির কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 9 এসিড ক্ষারক সমতা, এই চ্যাপ্টারের বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত বোর্ডে এমসিকিউ বা সিকিউ হিসেবে আসতে পারে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যায়। প্রথমেই আমরা এসিড ক্ষার, আচ্ছা এইগুলো মাইনর টপিক, এগুলো এত ইম্পর্টেন্ট টপিক না। যেহেতু আমরা ক্লাসে পুরো অধ্যায়টা সম্পর্কে স্টাডি করব, তো আমাদের সব কিছু শিখতে হবে। তো অ্যাসিড সম্পর্কে আমাদের বিস্তারিত পড়তে হবে, ক্ষার সম্পর্কে বিস্তারিত পড়তে হবে, আর দুইটা টপিক ক্ষরপানি আর অ্যাসিড ক্ষার সমতা। যেহেতু অধ্যায়ের নামই অ্যাসিড ক্ষার সমতা, তো এই টপিক ছাড়া তো আর এই অধ্যায় এক্সিস্ট করবে। আসলে অ্যাসিড, অ্যাসিড কি? হ্যাঁ, প্রশ্ন আসে না অ্যাসিড কি? একটু ভাবো তো তোমরা ভিডিওটা পোস্ট করে। সাধারণভাবে আমরা বলতে পারি যারা হচ্ছিল জলীয় দ্রবণে H+ আয়ন দান করে। জলীয় দ্রবণটা কি? এই মনে করো H2O, এটাকে যদি আমরা ভাঙি H+OH-, এই দুটো জিনিস পাই না? এখানে মনে করো আমরা যদি লিখি এটা হচ্ছে লিকুইড, আর এগুলো কিন্তু আমরা একিউ দিই কেন? বা আরো একটা বিক্রিয়া লেখো, তুমি মনে করো লিখলা আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটা ক্ষার হয়ে গেছে, আচ্ছা তার সমস্যা নেই, Na+AQ, এখানে এখানে আমরা দিতেছি সলিড প্লাস OH-, এখানে দিতেছি AQ। ব্যাপার কি এখানে কঠিন, বাট এখানে যা জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে হচ্ছে যে তোমার এই মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে পানি আছে, আর তুমি এই প্রোডাক্টটাকে নিয়ে আসবে, এবার বুঝছো? আমি মনে করি কস্টিক সোডাকে যদি তুমি নিয়ে আসো, তো কস্টিক সোডা থাকবে না, Na+, আর একটা হচ্ছে তোমার OH-, এই হিসেবে থাকবে। তো আচ্ছা, তাহলে আমরা কি বেসিকগুলো অবশ্যই ক্লিয়ার করে দেওয়া দরকার, কারণ না হলে পরে যে খুব সমস্যা হবে। আচ্ছা, তো আসো এবার আমাদের মূল পড়ায় আসি, যে তোমার অ্যাসিড কারা। অ্যাসিড হলো জলীয় দ্রবণে H+, আচ্ছা শুধু H+ আয়ন দান করবে যারা, আর ক্ষারের সাথে বিক্রিয়া মনে করো যদি প্লাস ক্ষার করা হয় তাহলে হচ্ছে লবণ প্লাস পানি উৎপাদিত হবে। আর এছাড়া আরো বৈশিষ্ট্য আছে যেটা আমরা আশা করি পড়বো। তো চিন্তা করো আর কি কি বৈশিষ্ট্য হতে পারে। আমরা যদি বেসিক জিনিসের দিকে তাকাই, একটা লিটমাস পেপার নীল আছে, যে অ্যাসিড দাও তখন লাল হবে, এবার ওটা কিন্তু আমরা জানি, কিন্তু অনেকে আবার খেয়াল করি। হ্যাঁ, তারপরে মনে করো যদি পাওয়ারফুল অ্যাসিড হয়, মানে যেটার পিএইচ মান যদি 1 বা 2 বা 3 হয়, এগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিডের পিএইচ। হ্যাঁ, এগুলো কিন্তু ক্ষয়কারী। আচ্ছা, আমাদের পাকস্থলের পিএইচ কত মনে করতে পারো? পাকস্থলের পিএইচ কিন্তু 1, আর রক্তের পিএইচ কত? মেবি 8.35, এরকম কিছু একটা, 8-এর উপরে। আচ্ছা, এগুলা তোমরা বায়োলজিতে পড়বা, এটা তো এখানকার জন্য এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে HCl এর পিএইচ, বুঝছো? কিছু মনে রাখার চেষ্টা করবা। যেটা বলছিলাম যে পিএইচ হচ্ছে ক্ষয়কারী, যেগুলো শক্তিশালী অ্যাসিড আছে। তারপরে হচ্ছে যে তোমার পানির সাথে কিন্তু মিশ্রিত হবে। মনে করো তুমি একটা অ্যাসিড হলো HCl, আচ্ছা HCl এর সামনে আছে প্লাস পানি, ও কিন্তু বিক্রিয়া করবে। হ্যাঁ, আবার মনে করো তুমি সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস পানি, যে কোনো অনুপাতে ওরা বিক্রিয়া করবে। হ্যাঁ, সক্রিয় ধাতু আবার কিন্তু। আচ্ছা, পর্যায় সারণীর গ্রুপ 1, আচ্ছা হ্যাঁ শুধু গ্রুপ 1টাই লাগবে আমাদের। গ্রুপ 1-এ কি কি মৌলগুলো আছে মনে আছে কিছু? ফার্স্টে কি হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, সোডিয়াম, তারপর কি পটাশিয়াম। আচ্ছা আর লাগবে না। আচ্ছা, তো এগুলা আমাদের অল্প কটা হয়ে যাবে। হ্যাঁ, মনে করো তুমি হচ্ছিল সক্রিয় ধাতু, আবার তুমি 2ও নিতে পারো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম, না এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড,
আচ্ছা ওইটা নিচে নামতে থাকবে, সমস্যা নেই। আচ্ছা তো ধাতু হচ্ছে এগুলো তুমি সুন্দর সুন্দর ধাতু বলতে পারো, বাট হাইড্রোজেন কিন্তু ধাতু না, এটা মনে রাখবো। আচ্ছা তো সক্রিয় ধাতু আমরা অন্য একটা অ্যাসিড দিলাম HCl প্লাস, ধাতু না সক্রিয় ধাতু আমরা সোডিয়াম যোগ করলাম মনে করো। হ্যাঁ, এখানে কি হবে, H2 গ্যাস হয়ে যাবে প্লাস NaCl, এখানে তো H2 গ্যাস হবে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে কিছু দিব না, এখানে দুইটা। হ্যাঁ, এই হচ্ছে সহজ সহজ বিক্রিয়া। আরেকটা দেখাই তোমাদের, সালফিউরিক অ্যাসিড যোগ করি H2SO4 প্লাস, আমি মনে করি এখানে নিলাম হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, সমস্যা নেই। ম্যাগনেসিয়াম নিলে কি হবে, ম্যাগনেসিয়াম সালফেটের বিক্রিয়া। তো অ্যাসিড হচ্ছে হলো বেশ কিছু বিক্রিয়া টিক্রিয়া আছে, তুমি বলতে পারো ক্ষারের সাথে বিক্রিয়া, লবণের সাথে, বা আরো কিছু আছে। তো আসো আমরা ধীরে ধীরে অ্যাসিডের বিক্রিয়াগুলো দেখি। আমরা চারটা বিক্রিয়া মিলিয়ে দেখবো, এটার আলোকে আর কি বিভিন্ন জিনিসপাতি দেখবো। তো ফার্স্টে আসো, বলছে কি সক্রিয় ধাতুর সাথে, আগে চিন্তা করো ধাতু জিনিসটা, এটা হচ্ছে তোমার, এটা তুমি আর কি এই স্টোরটা পড়ে রাখো। হ্যাঁ, মনে করো এটা তো হচ্ছে মেইন প্রোডাক্ট SO4 প্লাস H2, সুন্দর। এটা কেমন আমাদের দ্বিতীয় টপিক। আচ্ছা এখানে ড্যাশ কার্বনেট রাখছেন, এর কথা আছে, হয় এটা হবে ধাতব কার্বনেট বা হবে হচ্ছে বাইকার্বনেট। হ্যাঁ, তো আমরা ফার্স্টে আসো দেখি ধাতব কার্বনেটটা কি হবে। তোমার একটা তুমি অ্যাসিড না HCl প্লাস, তারপরে হচ্ছে তুমি মনে করি ধাতব কার্বন কি সোডিয়াম কার্বনেট, কি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস CO2, গ্যাস চলে যাবে। হ্যাঁ, তা আমি আমার স্টুডেন্ট লাইফে যে ভুলটা আর কি করতাম সেটা হচ্ছে যে তোমার এই CO2 নাম দিতে বুঝেছি। হ্যাঁ, তার আরেকটা বিক্রিয়ার দিকে সালফিউরিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট। আচ্ছা সমস্যা নেই, এটা এটা কি হবে, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2O প্লাস CO2, এটা করে দেবো। তো ব্যাপারটা এগুলো তো আমরা বুঝছি। আচ্ছা এবার যদি আমরা যে বললাম যে বাইকার্বনেট ব্যাপারটি, মনে করো নিলাম হচ্ছে আবার HCl নিলাম, সহজগুলো আমরা দেখি ইনশাআল্লাহ কঠিন ব্যাপার। মনে করো সোডিয়াম, কি সোডিয়াম বাইকার্বনেট, এটা নিলে কি হবে, সেম সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস CO2, যেটা উঠে যাবে। আচ্ছা এইখানে তুমি একটা বিষয় খেয়াল করো, এখন তো 2 দিতে হয়েছে, এখানে তো 2 দিতে হয়েছে, H2টা বানাইতে এই যে এখানে H2টা হয়েছে, তাহলে দুইটি দেওয়াটা লাগছে, বাট এখানে দেখো একটা একটা এই দুইটা এই দুইটা, তো এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ঝামেলা সহ্য করতে হবে। তো এখন আসো আমরা ক্ষারকের সাথে বিক্রিয়া দেখবো। তো ফার্স্টে আমি তোমাদের বুঝাইতে যা কস্টিক সোডা লাগছিলাম না, ক্ষারক বুঝাইতে যা, তো মনে করো একটা ক্ষার নিলাম ফার্স্ট, কস্টিক সোডা বা KOH, যেগুলোই থাকুক, মনে করো H2 আসো, এটা কারণ হচ্ছে এটা হচ্ছিল দ্বিক্ষারীয় অম্ল। হ্যাঁ, এই টপিকগুলো তোমরা এসএসসি তে পড়বা, এটা নিয়ে ক্যালকুলেশনটা একটু মাথায় কাজ করে তারপরে ক্যালকুলেশন করতে হয়। এই জন্য আমি প্রত্যেকটা উদাহরণে HCl নিতেছি প্লাস এটা নিতে, এই সালফিউরিক অ্যাসিড নিতেছি। এটা কি হবে, মনে করো সোডিয়াম বা হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস, এখানে সোডিয়ামটা এখানে আসলো আর এখান থেকে এখানে চলে গেল, এটা তো একটা লবণ তাই না। আর মনে করো কস্টিক সোডা যদি দেখাও, সেটা হবে হচ্ছে যে তোমার K2SO4 প্লাস H2। আর কি বলছিলাম, বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয় অ্যাসিডের বৈশিষ্ট্যতে, এটা ক্ষারেরও বৈশিষ্ট্য, ক্ষারের বেলা আমি আর নতুন করে আলোচনা করবো। হ্যাঁ, আরেকটা বিষয় কম সক্রিয় ধাতুর সাথে, এই ব্যাপারটা কম সক্রিয় ধাতু কোনগুলা, তো নামগুলো কমেন্টে কি, যে তোমরা অষ্টম অধ্যায়ে একটা সিরিজ করে আসছো, এই যে শব্দের উপর আছে সবচেয়ে সক্রিয়। আচ্ছা তো ওই হিসাবে যারা নিচে আছে, যেমন মনে করো কপার, ধরো আরো আছে যে সিলভার, তো এরকম মনে করো আছে। হ্যাঁ, তো তুমি এখন হচ্ছে তুমি যোগ করবা কপার প্লাস নিলাম মনে করো সালফিউরিক, কি হবে C2CuSO4, কপার সালফেট প্লাস
আচ্ছা, যদি এটা তুমি গাঢ় নাও, আর যদি লঘু নাও তাহলে এগুলো স্থায়ী হবে। হ্যাঁ, আর যদি লঘু নাও তাহলে কি হবে? তাহলে কপার অক্সাইড হবে প্লাস SO2 প্লাস H2O। এটা কিন্তু অস্থায়ী, লেখা দিবে অস্থায়ী। আমি বোর্ডে যা লিখতেছি এটা যদি তোমার তোমাদের খাতায় নোট ডাউন করে রাখো না, তাহলে দেখো এখান থেকে পরীক্ষা কমন চলে আসছে, বুঝছো? তো এটা হোয়াইট বোর্ডের ক্লাসগুলো যে এটার কোয়ালিটি খারাপ এমনটা ভাবার কিন্তু কোনো চান্স নেই। মধ্য দিয়ে আমাদের অ্যাসিড নামক টপিকটা সম্পূর্ণভাবে অ্যাসিডের রাসায়নিক ধর্ম ব্যাখ্যায় পানির ভূমিকা কেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে অন্তর্ভুক্ত হলো। এখান থেকে মনে করো খ আসতে পারে অথবা গ আসতে পারে। কেন এটা? ও কি বিয়োজিত হবে, ও কি H প্লাস আর হচ্ছে, হ্যাঁ শুধু H প্লাস নাকি SO4 2 মাইনাসে কি দুইটা ভাঙে কি ভাগ হবে? তাহলে তোমার একটু চিন্তা ভাবনা করলাম যে আমাকে ভাগ করাইতে গেলে আমাকে কি করতে হবে। এর সাথে তোমার অবশ্যই ও লিকুইড আছে, পানিও তো লিকুইড, পানি যোগ করো H2 SO4 A2। মনে করে দেখো ক্লাসের শুরুতে আমি কি পড়াইছি। হ্যাঁ, তো ও যখন একই হয়েছে মানে কি ও জলীয় দ্রবণ চলে গেছে। জলীয় দ্রবণ তো আর এইভাবে থাকবে না, জলীয় দ্রবণ কিভাবে থাকবে? অবশ্যই একটা বিষয় খেয়াল করো, জলীয় দ্রবণ কিন্তু এই উভমুখী চিহ্ন দিবে। জলীয় দ্রবণ না মেনলি হচ্ছে যেখানে আমি ভাঙতেছি বা একসাথে ভাঙা আবার ওইটা যুক্ত হয়ে আবার এই সাইডে আসতে পারে, এটা বাষ্প হয়ে থাকতেছে, তো এই ক্ষেত্রে আমরা এই উভমুখী চিহ্ন দেবো। আর উভমুখী চিহ্ন বিক্রিয়া করতে যেন ভুল না, কারণ এখানে টিচার ভুল দেখলে এক মার্ক কেটে নিতে হবে। এটা কি হবে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এখানে একটা AQ এখানে একটা AQ। তো ব্যাপারটা তো বুঝে গেল। তো ও এবার যা করার করবে, তারপর পিএইচ মান যত থাকবে সে তত পাওয়ারফুলি আক্রমণ মানে তত তাড়াতাড়ি সে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বুঝছো? তা এর তো এটা আর কি সুন্দর করে বাংলা লেখা লিখতে হবে যে নিজে কিছুই করতে পারে না। ও এই সালফিউরিক অ্যাসিডটা কি হবে? হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড তো লাভ আছে প্রচুর না, ও সক্রিয়, কিন্তু ও যখনই মেকানিজম করতে যাবে তুমি এগুলা এসএসসিতে পড়বা, ও তখনই হচ্ছে আগে এই প্রসেসে যাবে। অ্যাসিডের কাজ করতে গেলে তো H প্লাস হইতে হবে। তো এটা তো কমন কথা যে অ্যাসিড মানেই আমরা বলতেছি যে 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 মানে পদার্থটা জলীয় দ্রবণ H প্লাস আয়ন দান করে, তো আগে ওকে H প্লাস হইতে দাও। H প্লাস হতে গেলে পানি দিতে হবে, এই সেই করতে ঢুকতে হবে, তারপরে আর কি তুমি অ্যাসিড পাবা, যে তুমি যে বৈশিষ্ট্যটা বলতেছো। আচ্ছা, তো এখন আমরা হলো তোমার পিএইচ সম্পর্কিত লবণ পানি তারপরে অ্যাসিড ক্ষার সমতা এগুলো না বেশ কিছু কথা বলবো, এগুলো অতটা ইম্পর্টেন্ট টপিক না। আর দুইটা টপিক যে দুইটা আমি বলছি ইম্পর্টেন্ট, এই দুইটা একটু পড়তে হবে, কারণ এগুলোতে সরাসরি পরীক্ষায় গ বা খ আসে। আচ্ছা, পিএইচ কি? পিএইচ হলো কি? আচ্ছা, পিএইচ এর সূত্রটা তো আমাদের সবার মনে থাকে, হ্যাঁ? আচ্ছা, তো আমি যে জায়গায় বর্তমানে পড়ি যে স্যারের কাছে, তো ওই স্যার বলছে যে হাইড্রোজেন আয়ন, এটা কি হাইড্রোজেন আয়ন না? থার্ড ব্র্যাকেট কি ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, কি হইল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলি। তো সংখ্যাটা খুবই ইজি, তো ইনশাল্লাহ আমরা পরীক্ষা সুন্দর করে লিখবো। তারপর মনে করো আছে যে তোমার হচ্ছে পিএইচ স্কেল আছে। পিএইচ স্কেল তেমন কি যে স্কেল দ্বারা পিএইচ পরিমাপ করা হয় সেই স্কেল পিএইচ স্কেল বলা হয়। আচ্ছা, তারপর তুমি পিএইচ পরিমাপ করবা, কিভাবে করবা? চারটা প্রসেস আমাদের বইয়ে দেওয়া আছে। একটা হচ্ছে যে তোমার পিএইচ মিটার, তারপর পিএইচ আর একটা নির্দেশক, নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, আরো এরকম ফেনফথেলিন, আরো এরকম কিছু আছে। তারপর হচ্ছে লিটমাস পেপার, যেটা আর কি আমরা মেইনলি আলোচনা করে থাকি। আর আরেকটা আছে হচ্ছে যে তোমার হচ্ছে ওই যে 14টা জি থাকে না, নামটা তো এখনো মনে নেই, তো ওইটা আর কি বলতে পারো। আর পিএইচ এর বেলায় তুমি আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে হয়, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, স্ট্রং বেস, আর একটা হচ্ছিল উইক বেস।
এই চারটা জিনিস কি পিএইচ মান, ওই পিএইচ এর বেলাতে আলোচনা করেছি। পিএইচ মান যদি হয় 1 2 3, এটা হবে 3 4 5 6, এটা হচ্ছে 7। 7-এর একটু বেশি হলে তুই হবে, মনে করো তুমি এটা হচ্ছে যে তোমার বলবা হচ্ছে যে তোমার 7 পন্থী ধরো, 7 8 9 10, এমন করে 11 12 13 14। হ্যাঁ, আমি মনে করি এখানে আরেকটা দিয়ে দিলাম, এখানে 11 দিয়ে দিলাম, সমস্যা নেই। এই 7 যদি বলে তার মানে ওরা হচ্ছে নিরপেক্ষ। এমন করে 3 বলছে, 3 এখানে বসছে এখানে বসছে, 3 কিন্তু বোঝাবে স্ট্রং অ্যাসিড, বা হচ্ছে এখানে ওটা 11 আছে 11 আছে, এগুলো হলো উইক বেস। উইক বেস না, এটা তো বেস, সরি, এটা হবে হচ্ছে যা স্ট্রং বেস। পিএইচ মান যত বেশি মানে এটা তত শক্তিশালী থাকে, এটা হচ্ছে উইক বেস। আচ্ছা, তুমি মনে করো মানে এটা যেটা থাকবে 11 বলতে কিন্তু স্ট্রং বেস বুঝাবে, বাট এখানে কেন 11 নাম মাত্র 10.999, এটা কিন্তু হ্যাঁ আমরা অ্যাপ্রক্সিমেটলি তোমার এটা 11 বলতে পারি, ওই হিসেবে স্ট্রং বেস বলবো, বাট বোঝানোর সুবিধার্থে এটা কিন্তু উইক বেস, বুঝছো? তো এই ছিল পিএইচ সম্পর্কিত আলোচনা। পিএইচ এত জটিল কিছু না, এটা জাস্ট তোমরা হালকা পাতলা পড়লেই হবে। আচ্ছা, এখন আমরা দেখব ক্ষার সম্পর্কে যাবতীয় আলাপ আলোচনা। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম হচ্ছে অ্যাসিড সম্পর্কে বিস্তারিত, তবে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি মোটামুটি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বোর্ডে কমন চলে আসবে। হ্যাঁ, তো এখন অবশ্য দেখি আমরা ক্ষার। তো ক্ষার সম্পর্কে বলার আগে আমি দুইটা জিনিস পার্থক্য বুঝতে হবে। ক্ষারক ক্ষার, ক্ষার কি পানিতে দ্রবীভূত হবে, হ্যাঁ, আর ক্ষারক কি H2O+ পানিতে দ্রবীভূত হবে। তো ধাতু, অক্সাইড ও হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে, আর যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয়ে OH- আয়ন দান করে তাদেরকে ক্ষার বলা হয়। তো এই ব্যাপার নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই, এটা আমি ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ক্ষারক ও ক্ষার। তো একটা প্রশ্ন কিন্তু আছে যে সকল ক্ষার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষারক হতেই তো পারে। এবার ক্যালসিয়াম অক্সাইড মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সো পানিতে দ্রবীভূত। আর আরেকটা কি আছে, ক্যালসিয়াম কার্বনেট, এটা চুনের পানি, আচ্ছা চুনা পাথর, এটা চুনা পাথর, এটা চুন। আচ্ছা, যাই থাক, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো এই ব্যাপারে বিস্তারিত পড়াশোনা। তো ফার্স্টে আমরা দেখবো ক্ষারের কি বৈশিষ্ট্য। আমরা মেনলি ক্ষার নিয়ে আলোচনা করব। এটা জাস্ট একটু হচ্ছিল তুমি বলতে পারো যে তোমার ফর্মালিটিস। হ্যাঁ, এই ক্ষার আর ক্ষারকের পার্থক্য যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডে চলে আসে এবং ইম্পর্টেন্ট। তো ফার্স্টে দেখি আমরা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি, আমরা অ্যাসিডের বেলা কি পড়ছি, নীল লাল হয়েছে, তো এবার লাল নীল হবে, এটা মুছে যাবে, লাল নীল হবে যদি তুমি এখানে হার দাও, বুঝছো? তাই এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নয়। তারপর তুমি যদি হারের পিএইচ মান 11 থেকে 14 পর্যন্ত হয়, বুঝছো, তাইলে সেটাকে আমরা সবল ক্ষার বলবো। আর আচ্ছা, তোমাদের আমি একটা শ্রেণীবিভাগ পড়াই দিই, হ্যাঁ, ওইটা আমি তোমাদের অ্যাসিড ক্ষার সম্বন্ধে পড়াই দিব। সবল ক্ষার, দুর্বল ক্ষার, সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড, এই প্রশ্নটা এটা ইম্পর্টেন্ট, কারণ ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 3য় অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে। হ্যাঁ, তো পিএইচ গেল, আর যদি পিওএইচ বলো এটাও অ্যাসিড মতন 1 থেকে 3 হতে হবে, বুঝছো? 1 থেকে 3 এর মধ্যে হলে মনে করো তোমার এই পিওএইচটা তুমি হচ্ছিল সবল ক্ষার বলতে পারো। হ্যাঁ, আর বৈশিষ্ট্যের মধ্যে এই সবল ক্ষার হতো যেই জন্য পড়াইলাম, এটা হচ্ছে যে তোমার ক্ষয়কারী, বুঝছো? ক্ষয়কারী হওয়াতে
তোমার হচ্ছে এটা আমাদের জানা দরকার, এমসিকিউতে আসতে পারে। আর আমরা এখন লবণ নিয়ে আলাপ আলোচনা করি। হ্যাঁ, তা লবণ কি? অ্যাসিড যোগ ক্ষার যদি করো কি কি উৎপন্ন হয়? লবণ যোগ পানি। আচ্ছা, এখানে তোমাদের আচ্ছা এটা পর আলোচনা করি। অ্যাসিড যোগ করলো, ক্ষার যোগ করলো, তাহলে পানির সাথে যে একটি আয়নিক যৌগ উৎপন্ন হয়, এটা কিন্তু আয়নিক যৌগ। হ্যাঁ, এটা যেটা উৎপন্ন হবে সেটাকে আমরা লবণ বলতেছি। তো আসো একটু বিস্তারিত। লবণ 4 ধরনের মেইনলি, বুঝছো? আমরা এই অধ্যায়ে 4 ধরনের। কেন 4 ধরনের? অম্লীয় 4 ধরনের না, 2 ধরনের। অম্লীয় লবণ আর একটা হচ্ছিল ক্ষারীয় লবণ। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস বুঝতে হবে। একটু আগের প্রশ্ন যে আমরা সবল ক্ষার ধরে উঠে উদাহরণ দিলে ভালো হতো। সবল ক্ষার আর মানে সবল অ্যাসিড প্লাস উইক বেস যদি বিক্রিয়া করে তাহলে এটা হবে। আর যদি মনে করো স্ট্রং বেস আর হচ্ছে হলো উইক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে হচ্ছে তোমার এটা হবে। আর তুমি যদি মনে করো আর যদি প্রশম লবণ চাও, তুমি আরেকটা ভাগ দিতে পারো প্রশম। এটা তোমার আর কি মেইনলি হচ্ছে লবণকে 3 ভাগে বলতে পারো, 3 ভাগে ভাগ করা যায় প্রশম। এই হচ্ছে হলো তার এটাকে হচ্ছিল দুইটা স্ট্রং হলে তো মানে কি বলবো, প্লাসে প্লাসে প্লাসই হয় আর মাইনাসে মাইনাসে প্লাসই হয়। মানে হচ্ছে তুমি দুইটা স্ট্রং না বা দুইটা উইক না, এটা ম্যাটার করে না ওদের ক্ষেত্রে, বুঝছো? তো এই ছিল যে হচ্ছে লবণের বিস্তারিত আলোচনা। তো এটা অতটা লাগে না, জাস্ট অধ্যায়ের টপিকের অন্তর্ভুক্ত। আর যেহেতু বলছে যে বেসিক প্লাস সিকিউ প্লাস এমসিকিউ, তো আমরা সবগুলো বেসিক আলোচনা করতে হবে। তো এখন আসো H2, আচ্ছা পানির আলোচনা আসছে। তো পানির দুটো টপিকই, খরক পানি আর হচ্ছে হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি তো না, শিল্প অঞ্চলে যে হচ্ছে হলো পানির সাথে NO2, তারপরে মানে বিষাক্ত গ্যাস মিলবে, তুমি বিষাক্ত গ্যাস লিখে দিলে হবে। হ্যাঁ, তো বিষাক্ত গ্যাস যেগুলো থাকে ওগুলা যদি আর কি তুমি হচ্ছে হলো দেখো, তাইলে হচ্ছে যে তুমি হচ্ছে এটাকে তুমি বলতে পারো। হ্যাঁ, এখন আসো তো পানি নিয়ে আলোচনা করতেছে। হ্যাঁ, পানি হচ্ছিল একটা টপিক করলাম, খরো পানি। আর পানি সংজ্ঞা যদি দাও, ওই যে আয়নিক যৌগের সাথে যে H প্লাস মানে হাইড্রোজেন থেকে H প্লাস, অ্যাসিড থেকে H প্লাস, আর হচ্ছে হলো এই বেস থেকে হচ্ছে যে তোমার ই আসবে OH মাইনাস যুক্ত হয়ে যে নিরপেক্ষ যে এটা নিরপেক্ষ না পানি, হ্যাঁ পানিও নিরপেক্ষ, বা যে পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে যে তোমার আর কি পানি। এটা হচ্ছে ক্ষার পানি, যেটা আমরা টপিকটা করবো। ক্ষার পানি হচ্ছে স্থায়ী ক্ষার পানি, অস্থায়ী ক্ষার পানি। স্থায়ী ক্ষার পানি কি? পানিতে কোনো যৌগের সালফোনেট মানে সালফাইড আর হচ্ছে ক্লোরাইড আয়ন যদি দ্রবীভূত থাকে, আর ওখানে কি থাকবে, ওখানে হচ্ছে কার্বনের যদি দ্রবীভূত থাকে, এই দুটো দ্রবীভূত থাকলে হচ্ছে স্থায়ী ক্ষার। এটা হবে হচ্ছে অস্থায়ী ক্ষার। তাই স্থায়ী ক্ষারতা কি, অস্থায়ী ক্ষারতা কি? স্থায়ী ক্ষারতা যদি হয় তাহলে তুমি তাকে তাপ দেওয়ার মাধ্যমে মানে তোমার একদম বিশুদ্ধ পানিতে নিতে পারবে না। আর যদি অস্থায়ী ক্ষার হয় তাহলে তুমি নিতে পারবে। ওকে কিভাবে নেবে? ওকে তো নেওয়া লাগবে। ওখানে বিভিন্ন প্রসেস আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না, তো এগুলো আর দেখাচ্ছি না, ক্লাসের ডিউরেশন অনেক বড় হয়ে যেতেছে অলরেডি। আর একটা বিষয়ে আলোচনা করি, বিশুদ্ধ পানির পিএইচ তুমি বলতে পারো, এই পিএইচ যদি তুমি ভালো 4.5 থেকে 9.5, তুমি এর মধ্যে বিশুদ্ধ পানি তুমি বলতে পারো। আচ্ছা, এদিক সেদিক হয়ে গেলে ওইটা খাওয়ার উপযুক্ত থাকবে না। আর আরেকটা বিষয় মাথায় রাখবা, এই যে মনে করো PH7 বলতেছো, বাহ এটা কি ভালো, মানে এটাই তো খাওয়া উচিত। এটা খেলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো উপকারে আসবে না, কারণ আমরা এটি এদিক সেদিক যে হয়েছে বিভিন্ন জিনিসপাতি, বিশেষত ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম,
সোডিয়াম ইত্যাদি পানিতে হচ্ছে হালকা ইত্যাদির আয়ন টায়ন হালকা পাতলা একটা মিক্স থাকে, এগুলো কিন্তু আমাদের দেহের জন্য দরকার, বুঝছো? তো এই জন্য আর কি এই জিনিসগুলো হলো দরকার। এখন আসো লাস্ট টপিক, অ্যাসিড ক্ষার সমতা। আচ্ছা একটু ভাবো তো, অ্যাসিড ক্ষার সমতা বলতে কি বুঝাইতেছে? এই যে পানির টপিকটা পড়লাম, লবণ পড়লাম, এই দুটো টপিক কিন্তু আমি মনে করি দেওয়া হয়েছে যে তোমার অ্যাসিড ক্ষার সমতা এটা ক্লিয়ারলি বোঝার জন্য। হ্যাঁ, মনে করো তুমি অ্যাসিড যোগ ক্ষার ইকুয়াল টু, আচ্ছা তো সমতা তুমি করবা অ্যাসিড থেকে মানে কি এইচ প্লাস, ক্ষার মানে কি OH মাইনাস, ক্লিয়ার তো? আর এছাড়া একটা ঋণাত্মক প্রান্ত থাকবে, এছাড়া একটা ধনাত্মক প্রান্ত থাকবে। এইবার এই ঋণাত্মক প্রান্ত এই ধনাত্মক প্রান্ত মিলা হবে হচ্ছে যে তোমার লবণ, এইটা H প্লাস আর OH মাইনাস হচ্ছে হবে যে হচ্ছে যে তোমার পানি। বুঝে গেছে? কেন সমতা বললো আসলে একটা বিক্রিয়া দেখি। আমি মনে করে নিলাম আচ্ছা HCl নিলাম, সহজ একটা জিনিস, সোডিয়াম ক্লোরাইড। এটা কি আসবে? NaCl প্লাস NaCl কেন নিলাম, NaOH কস্টিক সোডা নেব, ক্ষার নেব না, H2। এখান থেকে একটা H গেছে, এখান থেকে এই দুইটা গেছে না, পিছনে নাম মাঝখানে দিই, ঠিক আছে, H2 গেছে। আর এখান থেকে কি এই যে ঋণাত্মক অংশটা, এই যে ধনাত্মক অংশটা। এবার বুঝলাম তো কেন অ্যাসিড ক্ষার সমতা টপিকটা এতক্ষণ পরে আমরা অ্যাসিড আলাদাভাবে বুঝছি, ক্ষার আলাদাভাবে বুঝছি, লবণ বুঝছি, পানি বুঝছি, তারপরে যে অ্যাসিড ক্ষার সমতা বুঝতে পারলাম। আচ্ছা আলটিমেটলি প্লাস মনে করে নিলাম হচ্ছে KOH, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার K2SO4 প্লাস H2। আচ্ছা এইবার হচ্ছিল মেইন জিনিস সমতা। এখানে কত আছে? K2 না, এখানে 2 দিয়ে দাও। সালফেট তো এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে ওর না তো কোনো চিন্তার কিছু নেই, তাই না? H2 আর এখানে আছে H দুইটা, এখানে আছে H চারটা, এখানে আছে দুইটা, ব্যাস শেষ সমতা। তারপর অক্সিজেন এটা বাদ, এই দুটো আলোচনা বাদ, পটাশিয়াম দুইটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুইটা। তো এই ছিল, তো আর কিছু দেখানোর দরকার আছে? আর আশা করি তোমাদের কোশ্চেন সলভ লাগবে না, আর যদি কোশ্চেন সলভ লাগে তাহলে তোমরা কমেন্ট করো, ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আরেকটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি তোমরা সবাই সম্পূর্ণটা দেখছো, আর যারা দেখছো তো বুঝতে পারছো পড়ার মান কীরকম, বা হোয়াইট বোর্ড ক্লাস হইলো কোন অংশে কিন্তু সবগুলো টপিক আমি পড়াই দিছি। আর ক্লাসের একটা ডেডিকেটেড নোট তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, তো ওটাও তুমি ফলো করতে পারো। আর মেনলি এই লেকচারটাই ওটা তো গোছানো ভার্সন আমার খাতার যে নোটটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।